পদার্থবিজ্ঞানে ৮টি অধ্যায় থেকে মাত্র ৮টি করে সৃজনশীল প্রশ্ন আমরা পড়ব, সাথে ক আর খ তো থাকছেই। কেন এই ৮টি অধ্যায় পড়তে হবে, সত্যি কি কমন পড়বে কিনা, সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমরা বুঝতে পারবে। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমরা পদার্থের সেরা প্রস্তুতি আজকে আমরা দেখব। যাদের সামনে টেস্ট পরীক্ষা আছে তারা অবশ্যই টেস্ট পরীক্ষার জন্যও এই প্রশ্নগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে। এতে করে বুঝতে পারবে কেন এই সাজেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা বরাবরের মতোই, যেহেতু আমি ইতিমধ্যে কেমিস্ট্রি সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি অবশ্যই ফার্স্ট কমেন্টের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নিতে পারো। আমরা 2024 সালে যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কতগুলো প্রশ্ন কমন ছিল সেটা প্রমাণটা আগে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ঢাকা বোর্ডে আমার প্রশ্ন কমন ছিল হচ্ছে মোট 6টি। আমি প্রথম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় আমার সাজেশনের মধ্যে কোথাও দেইনি। তুমি দেখতেই পাচ্ছ উপরে 24 সালে সাজেশনটা দেওয়া আছে, অর্থাৎ 6টি প্রশ্ন ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের কমন পড়েছে। চট্টগ্রাম বোর্ডে একটা প্রশ্ন কম কমন পড়েছে, আমি চাইছিলাম 6টা অন্তত কমন পড়ুক। দেখো প্রথম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং দশম অধ্যায় থেকে আমাদের চট্টগ্রাম বোর্ডে পরীক্ষায় আসছে, কিন্তু প্রথম অধ্যায়টা আমি কারোর জন্যই দিইনি। প্রথম অধ্যায়টা ভাবছি হয়তো পরীক্ষায় আসবে না, আমি এখনও নতুনভাবে এটা রাখি নাই এবং এই বছর প্রথম অধ্যায়তে প্রশ্ন হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তাহলে প্রথম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং দশম অধ্যায় আমি সাজেশনে দেইনি, কিন্তু এই 3টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষায় চলে আসছে, কিন্তু বাকি 5টা প্রশ্ন কিন্তু কমন ছিল। তার মানে তুমি তো 5টায় অ্যান্সার করবে, এমন না তুমি যে 8টায় অ্যান্সার করবে, তা তো না। এখন দেখি আমরা দিনাজপুর বোর্ডের ক্ষেত্রে 7টি প্রশ্ন কমন পেয়েছে, ষষ্ঠ অধ্যায়টা আমি দেইনি। কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা 6টি প্রশ্ন কমন পেয়েছে, প্রথম অধ্যায় এবং দশম অধ্যায় আমি সাজেশন দেইনি। রাজশাহী বোর্ডের দেখো 6টি, প্রথম এবং দশম অধ্যায়। সিলেট বোর্ডের 7টি প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় আমি দেইনি। বরিশাল বোর্ডের 7টি অধ্যায় মানে 7টি প্রশ্ন কমন ছিল, প্রথম আর দশম অধ্যায় আমি দেইনি। ময়মনসিংহ বোর্ডে 7টি দেখতে পাচ্ছ এবং যশোর বোর্ডে 6টি দেখতে পাচ্ছ, ষষ্ঠ অধ্যায় এবং দশম অধ্যায়। তার মানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো ষষ্ঠ এবং দশম অধ্যায় থেকে আসছে, যেটা আমার সাজেশনে ছিল না, কিন্তু 5টি করে তো সবার জন্যই কমন ছিল, তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ। তার মানে তুমি এটা একবার নির্দ্বিধায় এটা ফলো করতে পারো, একেবারে নির্দ্বিধায় এটা ফলো করতে পারো। এই সাজেশন তো এখন আমার ইউটিউবে আছে, তুমি 24 সালে গিয়ে মিলিয়ে দেখো, তাহলে নিজে অবাক হবে। এখন আমরা দেখবো আমাদের এই বছরের মূল সাজেশন। তাহলে প্রথমে শুরু করি 14 অধ্যায় দিয়ে। 14 অধ্যায় থেকে 2024 সালে কোনো বোর্ডে একটা প্রশ্ন দেয়নি, বাট ক এবং খয়ের জন্য কয়েকটা প্রশ্ন বোর্ডে আসছে। কিন্তু এই অধ্যায়টা এই বছর 2025 সালের জন্য, 25 সালের শিক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা বরং এই 14 অধ্যায় দিয়েই পড়াটা স্টার্ট করবে। সম্পূর্ণ অধ্যায়টা একবার রিডিং পড়ে ফেলো। একবার রিডিং পড়ে ফেলার পর কয়ের জন্য প্রশ্ন দিয়েছি আমি এই 8টি প্রশ্ন এখন থেকে খাতায় নোট করে ফেলো। ইসিজি কি, আইসোটোপ কি, এনজিওগ্রাফি কি এবং সর্বশেষ হচ্ছে টমোগ্রাফি কি। এই 8টি প্রশ্ন তোমাকে শিখতেই হবে এই আমাদের 14 অধ্যায় থেকে। এই 8টি প্রশ্ন শিখলে একবার 14 অধ্যায়ে আমি আনসার করবো এরকম বিষয় না। এই প্রশ্নগুলো অন্য অধ্যায়ে ক এবং খ আকার কিন্তু আসতে পারে, অতএব ক খ কোনো মতেই তুমি বাদ দিতে পারবে না। এবার সৃজনশীল প্রশ্নের ক্ষয়ের জন্য আমরা প্রশ্ন শিখবো 8টা। তাহলে 8টা প্রশ্ন শিখতে কয়দিন সময় লাগবে তোমার নিজেরাই হয়তো বুঝতে পারবে, যেহেতু সায়েন্সের শিক্ষার্থী। এক্স-রে এর পরিবর্তে আলট্রাসোনোগ্রাম করা হয় কেন? পিত্ত পাথর শনাক্তকরণে কোন পরীক্ষা অধিক কার্যকর ব্যাখ্যা করো? এক্স-রে এবং সিটি স্ক্যান দ্বারা গঠিত বিম্ব 1-9 ব্যাখ্যা করো। এরকম মোট 8টি প্রশ্ন তোমাদের জন্য এখানে দেওয়া হয়েছে। একটা স্ক্রিনশট রেখে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। তাহলে আমি ক্ষয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছি এই মোট হচ্ছে 8টি। একবারে এমআরআই ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করে এই মোট হচ্ছে 8টি প্রশ্ন। পড়ে ফেলো একবার A to Z এখন থেকে। মনে করবে আজকে থেকে তোমার ফিজিক্স প্রস্তুতি শুরু হলো, যেটা আমি কেমিস্ট্রি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা হয়তো অনেকে হয়তো দেখোনি, অবশ্যই ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। সৃজনশীল গ এবং ঘয়ের জন্য আমি 8টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এই 8টি প্রশ্নই পড়বে, এর বাইরে এক্সট্রা প্রশ্ন পড়ার দরকার নেই। আবারও বলতেছি, জাস্ট এই 8টি প্রশ্নই পড়ে ফেলো। যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ডে 2020 সালের এই 4টা প্রশ্ন, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং দিনাজপুর বোর্ডের 19 সালের এই 4টা প্রশ্ন। তাহলে এই 8টি প্রশ্ন প্র্যাকটিস করো। মূল বই অর্থাৎ মূল এই অধ্যায়টা একবার রিডিং তো পড়েছো, তাই নয় কি? জাস্ট এই প্রশ্নগুলো পড়ো, সাথে ক আর খ এক্সট্রা পেয়ে যাচ্ছ। আশা করি আর এক্সট্রা কিছুই পড়তে হবে না, এটাকে বারবার রিভিশন দাও, নোট করে ফেলো। এবার আমরা আসি হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি। তার মানে আমার সাজেশনে 2 নাম্বার আমার পাচ্ছে কি গতি।
সম্পূর্ণ বই তো পড়তেই হবে, অর্থাৎ মূল অধ্যায়টা একবার রিডিং পড়ে নিতেই হবে। মূল অধ্যায় না পড়ে তুমি সরাসরি প্র্যাকটিসে না গিয়ে গেলে এটা বোকামি হবে। তাহলে সম্পূর্ণ অধ্যায়টা একবার রিডিং পড়ে নাও, 1 থেকে 2 বার রিডিং পড়ে নিলে তোমার মধ্যে একটা জড়তা যে ফিলটা হতো সেটা কিন্তু থাকবে না। তার মানে ওই অধ্যায়ের কিছু না কিছু তোমার মাথার মধ্যে এখন থাকবে। আচ্ছা, আমরা কয়ের জন্য প্রশ্ন শিখবো। এখানে দেখতে পাচ্ছ মোট হচ্ছে 11টি। তাহলে কয়ের জন্য আমরা টোটাল 11টি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। 11টির মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, গড় বেগ কাকে বলে, ঘূর্ণন গতি কাকে বলে, স্পন্দন গতি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে। এরকম মোট প্রশ্ন হচ্ছে 11টি। বেগ কাকে বলে, যেহেতু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য অধ্যায়ের প্রশ্ন একটু বেশিই থাকবে। তাহলে কয়ের জন্য, আর এই প্রশ্নগুলো খুব বেশি বড় বড় না, কিন্তু খুবই ছোট ছোট প্রশ্ন, 1 লাইনের উত্তর হয়ে যায় অনেকগুলা। এবার সৃজনশীল ক্ষয়ের জন্য এখানে প্রশ্ন দিয়েছে 7টি, দেখতে পাচ্ছ, 7টি না 8টি, এবং পরের পেজে আর কয়েকটা আছে দেখতে পাচ্ছ। এখানে ক্ষয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছি এই পেজে হচ্ছে 7টি। তার মধ্যে প্রথম প্রশ্ন, গড় বেগ 0 হলেও দ্রুতি 0 নাও হতে পারে, ব্যাখ্যা করো। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে, ব্যাখ্যা করো। সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় কেন? বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয়, ক্রমান্বয়ে হ্রাস পায় কেন? ক্রমান্বয়ে হ্রাস পায় এটাও থাকতে পারে, আর ত্বরণ ঋণাত্মক হয় এটাও থাকতে পারে। সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। এই 7টি প্রশ্ন এখানে, এবং এখানে আরও আমাদের 4টা প্রশ্ন দেখতে পাচ্ছি। চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি, ব্যাখ্যা করো। সমবেগে হলেই সমদ্রুতি নিশ্চিত হয়, কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না, ব্যাখ্যা করো। এই মোট হচ্ছে 11টি প্রশ্ন। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত না ঘূর্ণন গতি, ব্যাখ্যা করো। সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে মোট 8টা প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে, অর্থাৎ আমাদের 8টি বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে। তার খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা, যশোর, চট্টগ্রাম, তোমাদের কাছে সাপ্লিমেন্ট থাকলে 24 সালের প্রশ্নটা পড়ে ফেলো, অথবা অনলাইনে সার্চ দিয়েও কিন্তু তোমরা পাবে, অর্থাৎ গুগলে সার্চ দিয়েও তোমরা কিন্তু প্রশ্নগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারবে। তাহলে এখানে 3টা প্রশ্ন, ঢাকা, রাজশাহী, সিলেটের 3টা প্রশ্ন, কুমিল্লা 22-এর একটা প্রশ্ন, এবং ঢাকা বোর্ড 21-এর একটা প্রশ্ন। এই মোট 8টি প্রশ্ন। তুমি 8টি প্রশ্নই পড়বে, কারণ এই বোর্ডে মোট 8টি প্রশ্নই বিভিন্ন বোর্ডে 8টা প্রশ্ন এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে। বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট এই অধ্যায়টি। আমরা এরপর চলে আসবো হচ্ছে 4 নম্বর অধ্যায়ে, কাজ, ক্ষমতা এবং শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তি মূল অধ্যায়টি একবার পড়ার পর আমরা সৃজনশীল কয়ের জন্য শিখবো হচ্ছে এখানে 12টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই 12টি প্রশ্ন আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাব। বিভব শক্তি বা স্থিতি শক্তি কাকে বলে, কর্মদক্ষতা কাকে বলে, গতিশক্তি কাকে বলে, যান্ত্রিক শক্তি কাকে বলে, এক জুল কাকে বলে, শক্তির নিত্যতা সূত্রটি লিখো, ভূতাপীয় শক্তি কি, কাজ কাকে বলে, কন্ট্রোল রড কাকে বলে, নবায়নযোগ্য শক্তি কাকে বলে, ওয়াট কাকে বলে, শক্তির সংজ্ঞা দাও। তাহলে এই মোট 12টি প্রশ্ন। খুব বেশি সময় কিন্তু লাগবে না। যাদেরকে সাপ্লিমেন্ট থাকবে, লেকচার সাপ্লিমেন্ট কিনে নিতে পারো, খুব ভালো হবে। টেস্ট পেপারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে লেকচার সাপ্লিমেন্ট, এই মূলত ফিজিক্স কেমিস্ট্রির জন্য। আবারও বলতেছি। আচ্ছা, যা হোক, আমরা এবার ক্ষয়ের জন্য শিখবো। দেখো, সৃজনশীল ক্ষয়ের জন্য শিখবো, গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, ব্যাখ্যা করো। লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন? বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো। এইরকম মোট প্রশ্ন হচ্ছে 13টি। প্রশ্ন একটু বেশি দেশের কারণ আছে, কারণ এই অধ্যায়টা বেশি ইম্পর্ট্যান্ট বলেই বেশি প্রশ্ন দেয়া হয়েছে, কারণ প্রশ্নগুলো ঘুরিয়ে আসে, এই জন্য প্রশ্ন বেশি রাখলাম। অনেক সময় তো আমাদের সামনে এখন আছে, কারণ ফিজিক্স পরীক্ষা সেই ফেব্রুয়ারি মাসে, ওটাকে মাথায় রেখে আমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেব। আজকে শুধু কগুলো পড়লাম, আগামীকাল শুধু খগুলো পড়লাম, এভাবে একটু একটু করে তোমরা সম্পূর্ণটা শেষ করে ফেলো। তাহলে আমাদের জন্য এই 13টি প্রশ্ন শিখতে খুব বেশি সময় কিন্তু লাগবে না, কারণ যেহেতু তুমি সম্পূর্ণ বই না পড়ে জাস্ট 8টি অধ্যায় খুব ভালো মতো দেখতেছো। সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য দেখতে পাচ্ছ এই অধ্যায় থেকে 24 সালে 7টি প্রশ্ন আসছে। 24 সালে মোট 7টা প্রশ্ন এই অধ্যায় থেকে আসছে। তাহলে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্ন 3টা পড়ে ফেলো। বরিশাল, রাজশাহী 2টি প্রশ্ন 23 সালের, রাজশাহী 23 সালে 22 সালের একটা প্রশ্ন, ঢাকা 21 এবং কুমিল্লা বোর্ড 20-এর। এই প্রশ্নগুলো সিলেক্ট কিন্তু করা এত সহজ না, সবগুলা কোশ্চেন বিশ্লেষণ করে দেখতে হয় কোন
টপিকটা এই বছর বেশি পরীক্ষায় দিয়েছে বা আগামী বছর কোন টপিকটা আসতে পারে, ওটার উপর ডিপেন্ড করে কিন্তু 8টা প্রশ্ন সিলেক্ট করা। শুধু মন গড়া প্রশ্ন কিন্তু এইগুলো না, তুমি প্র্যাকটিস করার সময় বুঝবে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন খুব বেশি মিল নেই। আমরা এরপর আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 11 অধ্যায়। অনেকে এই অধ্যায়টা বাদ দিতে চাও, কিন্তু বাদ দেওয়া ঠিক হবে না। এই অধ্যায়টা পরবর্তী হায়ার লেভেলের ক্ষেত্রেও মানে ইন্টারে গিয়েও তোমার কিন্তু অনেক কাজে লাগবে। মূল বই সম্পূর্ণ অধ্যায়টা একবার রিডিং পড়ার পর আমরা কয়ের জন্য শিখবো। কিন্তু এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ মাত্র 3টা। কোষের তড়িৎ চালক শক্তি কাকে বলে, আপেক্ষিক রোধ কাকে বলে, তড়িৎ ক্ষমতা কি, ওমের সূত্রটি লিখো। তাহলে এখানে 4টা প্রশ্ন হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি তড়িৎ বর্তনী কি, তুল্য রোধ কাকে বলে, অর্ধপরিবাহী কাকে বলে, পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট কাকে বলে, পরিবাহকত্ব কি, রোধ কাকে বলে, তড়িৎ বিভব কাকে বলে। এই হচ্ছে মোট 11টি প্রশ্ন। এগুলো তুমি কোনো মতে বাদ দিতে পারবে না, পড়তে হবে মাস্ট। এরপর দেখতে পাচ্ছ ক্ষয়ের জন্য এখানে প্রশ্ন দিয়ে 14টি, কারণ সবচেয়ে বেশি যেহেতু এই অধ্যায়তে প্রশ্ন পরীক্ষা আসে। অনেক সময় এই অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন আসে একটা বোর্ডে। তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের পরিবাহকত্ব, এখানে বলছে পরিবাহকত্ব কমে যায় কেন, তড়িতের সিস্টেম লস কেন হয় বা বাড়ে কেন, বিভব পার্থক্য এবং তড়িৎ চালক শক্তির মধ্যে পার্থক্য কি, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহের রোধ কমে যায় কেন, একটি বাতির গায়ে মানে বাল্বের গায়ে 220 বা 220 ভোল্ট এবং 32 ওয়াট বা 60 ওয়াট লেখা আছে, এর অর্থ কি। ঠিক এইরকম প্রশ্ন দেখতে পাচ্ছ মোট 14টি। এখন তুমি তো জানতেছো এই প্রশ্নগুলো আমাকে শিখতে হবে, 2-1 দিন প্র্যাকটিস করলেই কিন্তু এটা আমাদের আয়ত্তে চলে আসবে। এমন না যে আমি একবারে পারবো না, কিন্তু এই 14টা প্রশ্ন তুমি শিখলে পুরো অধ্যায় সম্পর্কে খুব ভালো একটা আইডিয়াও চলে আসবে। অর্থাৎ ভালো রেজাল্ট করতে হলে তোমাকে বেশি শিখতেই হবে মাস্ট। কম শিখে ভালো রেজাল্ট করার মাহাত্ম্য কিন্তু নেই, কখনোই নেই, কারণ সেটা পরবর্তীতে ইফেক্ট করে, মানে পরবর্তীতে ভার্সিটি লেভেল সব ক্ষেত্রে ইফেক্ট করে। এই জন্য তোমাকে বেশি পড়াটাই উচিত। যা হোক, মাত্র আমরা 8টি অধ্যায় শিখতেছি কিন্তু। তাহলে এই 14টি প্রশ্ন আমি আশা করি তোমার নোট করে শেখা শুরু করে দিবে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে মোট 8টি, অর্থাৎ 24 সালে 8টি বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে। ঢাকা, যশোর, কুমিল্লা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম 23-এর প্রশ্ন, ঢাকা, যশোর 22-এর প্রশ্ন এবং যশোর 21 সালের প্রশ্নটা তোমাকে পড়তে হবে। তাহলে এই মোট হচ্ছে 8টি প্রশ্ন, আমি 8টির বাইরে কোনো কোশ্চেন দেইনি। আচ্ছা, এরপর আমার হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন 8ম অধ্যায়ে। সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ে নাও। পড়ার পরে আমরা দেখব প্রতিবিম্ব কাকে বলে, বিবর্ধন কাকে বলে, দর্পণের ফোকাস কাকে বলে, ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লিখো, আলোর প্রতিফলন কাকে বলে। এরকম প্রশ্ন হচ্ছে মোট 10টি। এই অধ্যায়টা কোনো মতে মিস করা ঠিক হবে না। আমার জানা মতে এই অধ্যায়টা মোটামুটি সবাই পারে এবং সবাই এটা আনসার করতে চায়। যা হোক, এবং ক্ষয়ের জন্য আমরা শিখবো হচ্ছে, দেখো ক্ষয়ের জন্য হচ্ছে হলুদ আলোতে বা লাল আলোতে সবুজ পাতার রং কীরূপ দেখাবে, সিনেমার পর্দা অমসৃণ বা সাদা হয় কেন, আলোর নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন এক নয় ব্যাখ্যা করো। এরপর দেখতে পাচ্ছি সমতল দর্পণে প্রতিবিম্ব আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে আসে কেন, রৈখিক বিবর্ধনের মান 1.5 বলতে কী বোঝো, উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন, এক্স রে খালি চোখে দেখা যায় না কেন। মোট এরকম প্রশ্ন হচ্ছে 11টি, খুব বেশি কিন্তু না, 11টি প্রশ্ন। আরেকটা অধ্যায়ের বেশি প্রশ্ন চলে গেছে, কিন্তু এখানে অধ্যায় দেখতে পাচ্ছি আমরা এই অধ্যায়ের 11টি প্রশ্ন হচ্ছে ক্ষয়ের জন্য। সৃজনশীল গয়ের জন্য 24 সালে এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসছে, তা এই বছর বেশি ইম্পর্ট্যান্ট এই অধ্যায়টি। ঢাকা, বরিশাল, ময়মনসিংহ 24 সালের এই 3টা প্রশ্ন পড়ে ফেলো। রাজশাহী, চট্টগ্রামের 23 সালে 2টি প্রশ্ন, ঢাকা, দিনাজপুরের 2টি প্রশ্ন এবং ঢাকা 21-এর একটা প্রশ্ন। এই মোট 8টি প্রশ্ন তোমাকে পড়তে হবে এই অধ্যায় থেকে। ওকে, আমরা এরপর আসি কি 5ম অধ্যায়, পদার্থের অবস্থা এবং চাপ। সম্পূর্ণ অধ্যায়টা একবার রিডিং পড়ার পর এরপর দেখবো আমরা সৃজনশীল কয়ের জন্য শিখবো হচ্ছে, দেখতে পাচ্ছ পীড়ন কাকে বলে, প্লবতা এদের কাকে বলে, বিকৃতি কী, হুকের সূত্রটি লিখো। টোটাল এখানে প্রশ্ন হচ্ছে 11টি। এই অধ্যায় ভুলেও কিন্তু মিস করবে না, আর এই অধ্যায়ের প্রশ্নগুলো একেবারে ছোট ছোট। তাহলে আমাদের টোটাল প্রশ্ন হচ্ছে কয়টি, 11টি। 11টি প্রশ্ন তোমাকে শিখতে হবে খুব দ্রুত। 11টি প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সৃজনশীলের জন্য, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই প্রশ্নগুলো লিখে প্র্যাকটিস করতে পারলে এখন থেকেই ভালো। তুমি কি করো, 3 দিন বা 2 দিন মিলে একটা অধ্যায় নোট করে ফেলো, আবার 3-4 দিনের জন্য আরেকটা অধ্যায় নোট করে ফেলো, মানে প্রতি সপ্তাহে একটা করে অধ্যায় শেষ করে এইভাবে আস্তে আস্তে শেষ করে ফেলো সবগুলো, দেখবে তুমি সবার থেকে এগিয়ে থাকতেছো। আচ্ছা, সৃজনশীল ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছি আমি, দেখো টরিসেলের শূন্যস্থান বলতে কী বোঝো, উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পায় কেন,
কোনো বস্তুর পানিতে ভাসন এবং নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো। নদীর পানির অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজতর কেন? বাতাসে জলীয় বাষ্প বাড়লে চাপ কমে যায় কেন? ঘনত্ব বস্তুর তাপমাত্রার উপর নির্ভর করে ব্যাখ্যা করো। এক টুকরো লোহা পানিতে ডুবে গেলেও লোহার তৈরি জাহাজ ডুবে যায় না কেন? ফানুস ওড়ানোর কাজে বাতাসের ঘনত্বের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। কাঁধে ঝোলানো স্কুল ব্যাগের মোটা বেল্ট চিকন বেল্টের তুলনায় আরামদায়ক কেন? সকল পদার্থের স্থিতিস্থাপকতা একই হয় না ব্যাখ্যা করো। ড্রিল মেশিনের অগ্রভাগে সূচালো হয় কেন? তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছ কতটি? 13টি প্রশ্ন পড়তে হবে। অনেক বেশি মনে হলেও অনেক বেশি পড়তেই হবে, কোনো অপশন নেই ফিজিক্সে ভালো করতে হলে। সৃজনশীল প্রশ্ন 24 সালে এই অধ্যায় থেকে 6টি বোর্ডে পরীক্ষায় কমন ছিল, মানে 6টি বোর্ডে এখান থেকে পরীক্ষায় আসছে। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড 24 সালের প্রশ্ন পড়ে ফেলো। ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্নগুলো পড়ে ফেলো। বরিশাল আর ময়মনসিংহের 22-এর কোশ্চেনগুলো পড়ে ফেলো। এবার আমরা আসি কি তৃতীয় অধ্যায় বল। তৃতীয় অধ্যায়টা এই বছর ইম্পর্টেন্ট। মূল বই সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ার পর সৃজনশীল কয়ের জন্য আমরা শিখবো হচ্ছে দেখো পিছলানো ঘর্ষণ বা বলছে বিসর্প ঘর্ষণ কি এটা। প্রবাহী ঘর্ষণ কাকে বলে? সাম্য বা অসাম্য বল কাকে বলে? এরপর দেখতে পাচ্ছ জড়তা কাকে বলে? নিউটনের গতির দ্বিতীয় বা তৃতীয় সূত্রটি লিখো। ঘর্ষণ কি? ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো। আবর্তন ঘর্ষণ কাকে বলে? বলের ঘাত বা এখানে বলছে ঘাত বল কি? স্পর্শ বলের সংজ্ঞা দাও। গতি জড়তা কাকে বলে? বল কাকে বলে? অস্পর্শ বল কাকে বলে? ভরবেগ কাকে বলে? এই টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা কতটি? 14টি প্রশ্ন শিখতে হবে তোমাকে। এরপরে ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছ এখানেও 13টি প্রশ্ন। বস্তুর ভরের পরিবর্তন হয় না কিন্তু ওজনের পরিবর্তন হয় ব্যাখ্যা করো। কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক বা পিছলে যায় কেন? 10 নিউটন বল বলতে কি বোঝো? গাড়ির ব্রেক করার পরে একটু সামনে গিয়ে থামে কেন? সাম্য ও অসাম্য বলের পার্থক্য লিখো। এইরকম প্রশ্ন দেখতে পাচ্ছি হচ্ছে মোট 13টি। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা তড়িৎ চুম্বকীয় বল অধিক শক্তিশালী কেন? তাহলে কি করতে হবে? আগের কথাই রিপিট করতেছি, সবগুলো নোট করে পড়লে সবচেয়ে ভালো হবে। একবার দেখলে বই খুঁজে রাখলে না। আরেকটা কাজ করতে পারো, যদি নোট করতে না পারো তাহলে গাইডে বা টেস্ট পেপারে বা সাপ্লিমেন্টে এই প্রশ্নগুলোর 1 নাম্বার 2 নাম্বার 13 নাম্বার যে আমি সিরিয়াল করে রাখছি প্রত্যেকটা প্রশ্নের পাশে নাম্বার দিয়ে রাখতে পারো এবং দাগে রাখতে পারো। তাহলে কি করতে হবে? পরবর্তী সময় নষ্ট হবে না। আর বইয়ের একবার শুরুতেই প্রথম পেজে লিখে রাখবে এই অধ্যায়গুলো আমাকে পড়তে হবে, অন্য অধ্যায়গুলোর দিকে আমি তাকাবো না। সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য এখানে দেখো 24 সালে 3টি প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর 2024 সালের প্রশ্নগুলো 3টা। ঢাকা, সিলেট 23-এর প্রশ্ন। ঢাকা, যশোর 22-এর প্রশ্ন এবং চট্টগ্রাম বোর্ড 20-এর প্রশ্ন। আমরা এরপর চলে আসলাম কোন অধ্যায়? সপ্তম অধ্যায় তরঙ্গ এবং হচ্ছে শব্দ। সৃজনশীল কয়ের জন্য এখানে আমরা শিখবো হচ্ছে মোট 10টি প্রশ্ন। সম্পূর্ণ অধ্যায়টি একবার পড়ার পর মোট 10টি প্রশ্ন। শব্দের প্রাবল্য কাকে বলে? প্রতিধ্বনি কাকে বলে? দশা কি? পর্যায়বৃত্ত বা সন্ধিত গতি কাকে বলে? তরঙ্গ বেগ কাকে বলে? বিস্তার কাকে বলে? শব্দের তীক্ষ্ণতা বা পিচ কাকে বলে? টিম্বার কাকে বলে? তরঙ্গ কাকে বলে বা অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? কম্পাঙ্ক কাকে বলে? এই 10টি প্রশ্ন সৃজনশীল ক্ষয়ের জন্য দেখব। শব্দের তীব্রতা, খেয়াল করে দেখো, শব্দের তীব্রতা বলতে কি বোঝো? প্রতিধ্বনি শোনার দূরত্বের প্রয়োজন হয় কেন? কম্পাঙ্ক পর্যায়কালের ব্যস্তানুপাতিক ব্যাখ্যা করো। অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্যটা কি? পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের গলার স্বর তীক্ষ্ণ হয় কেন? দিনের বেলা অপেক্ষা রাতের বেলায় শব্দের বেগ বেশি থাকে কেন? বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন? শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন? এরকম টোটাল প্রশ্ন 14টি প্রশ্ন। গত 24 সালের তুলনায় 25 সালে বেশি দিয়েছে। এর কারণ হচ্ছে তোমরা সময়টা বেশি পাচ্ছ। গত বছর এই সাজেশনটা দিয়েছিলাম অনেক পরে, অক্টোবরের পরে। তার মানে তোমরা সাজেশনটা এখন আগে পেয়ে যাচ্ছ, এই জন্য একটু বেশি দিয়েছি যেন এখন থেকে প্র্যাকটিস করতে পারো। সৃজনশীল গ প্লাস গ এই অধ্যায় থেকে 2024-এর পরীক্ষার্থীরা 6টি প্রশ্ন কমন পেয়েছে, মানে 6টা বোর্ডে এখান থেকে পরীক্ষা আসছে। ঢাকা, যশোর, কুমিল্লা 24 সালের প্রশ্নগুলো পড়ে ফেলো। কুমিল্লা, যশোর 23 সালের প্রশ্ন, ঢাকা, যশোর 22-এর এবং ঢাকার 19-এর একটা প্রশ্ন হয়ে গেল। এখন যদি উপরের কোনো একটা অধ্যায় তুমি বাদ দিতে চাও, বলে আমি উপরের কোনো একটা অধ্যায় বাদ দিতে চাই, যদি কোনো একটা অধ্যায় বাদ দাও তাহলে এখান থেকে অধ্যায় সিলেক্ট করে পড়বে।
যদি কোনো একটা অধ্যায় বাদ দাও তাহলে 6, 9, 10, 12 কোনো একটা অধ্যায় পড়ে ফেলবে। উপর থেকে কোনো দুটো অধ্যায় বাদ দিলে নিচের দুটো অধ্যায় পড়বে। আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পারতেছো। উপরের কোনো অধ্যায় বাদ দিলে এখান থেকে সেই অধ্যায়টা পড়ে নিতে হবে, অর্থাৎ 6, 9, 10 এবং 12 অধ্যায়টা পড়ে নিতে হবে। এখন পর্যন্ত আমার শুধু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের কোর্সটা চালু আছে, তুমি চাইলে এখনই ভর্তি হতে পারো। এতে করে কি হবে, এতে করে তুমি সবার থেকে এগিয়ে থাকবে। কিভাবে? কারণ এখন তুমি আমার কাছ থেকে টেস্টের জন্য সাজেশন পাবে একই টাকায়, আবার এসএসসির জন্য সাজেশন পাচ্ছ একই টাকায়, মাত্র 1530 টাকা। এটা হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ সৃজনশীল প্লাস এমসিকিউ। সমস্ত বিষয়গুলো আমার কাছ থেকে পেয়ে যাবে। রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে, লেকচার থাকবে, অল এভরিথিং মাত্র 1530 টাকায়। যারা সায়েন্সের আছে তাদের জন্য জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, আর জেনারেল ম্যাথের জন্য শুধুমাত্র 1020 টাকা। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে। শুভেচ্ছা নিরন্তর।